স্বাগত ডিবিসি নিউজের খেলা দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। জোড়াতালি দিয়ে চলছে বিসিবির কার্যক্রম। বিসিবির কার্যক্রমে গতি আনতে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। এখন থেকে বিসিবি, বাফুফে ও অন্য যে কোনো ক্রীড়া ফেডারেশনের অডিট রিপোর্ট খতিয়ে দেখবে মন্ত্রণালয়। আর্থিক অনিয়ম পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ক্রীড়া উপদেষ্টা জানান, সুযোগ থাকলে সাউথ এশিয়ান গেমস আয়োজনে আগ্রহী সরকার। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গন সংস্কারের বার্তা দিয়ে কাজ শুরু করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারই ধারাবাহিকতায় ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও এসেছে পরিবর্তন। তবে ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নিলেও এখনো জোড়াতালি দিয়েই চলছে বিসিবির কার্যক্রম। বিষয়টি নজরে আছে ক্রীড়া উপদেষ্টার। জানিয়েছেন, পুরো দমে বিসিবির কার্যক্রম পরিচালনায় নতুন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। যে বিসিবির গণতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলো অনিয়ম দুর্নীতি নিয়েও কাজ করছে মন্ত্রণালয়। জেলা ও বিভাগীয় সংস্কারের দায়িত্বেও এসেছে পরিবর্তন। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছে, বিসিবি, বাফুফে সহ কোনো ফেডারেশনে আর্থিক অনিয়ম হলে ছাড় দেবে না মন্ত্রণালয়। আমাদের দিক থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না। যেই জবাবদিহিতার কথাটা আপনি বললেন, আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাফুফে কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব। বিগত 100 দিনে নিজের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, সুযোগ পেলে বাংলাদেশে আয়োজন করতে চান সাউথ এশিয়ান গেমস। সাফের ব্যাপারে যেটা বললেন, যদি আমাদের সুযোগ থাকে আমরা অবশ্যই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু করতে পারিনি, সেটার মূল্যায়নটা জনগণের। তবে আমার দিক থেকে ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। জালাল ইউনুসদের অবহেলার কারণেই লম্বা হয়নি ইমরুল কায়েসের আন্তর্জাতিক ক্যারিয়ার। শুধু ইমরুল কায়েস নন, অনেক সম্ভাবনাময় ক্রিকেটারের ক্যারিয়ারই নষ্ট হয়ে গেছে ক্রিকেট কর্তাদের এই খামখেয়ালিপনায়। মন্তব্য করেছেন সদ্যই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া ক্রিকেটার ইমরুল কায়েস। আজ দেখবেন তার সাক্ষাৎকারের প্রথম পর্ব। একবার বললো যে ওয়ানডেতে তোমাকে প্ল্যান করি, কিছুদিন পর দেখি আমাকে টেস্টে বিবেচনা করতেছি। এই যে একটা মিক্স আপ একটা প্ল্যানিং। টেস্টে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে দেশের হয়ে 312 রানের রেকর্ড জুটি এখনও অক্ষত ইমরুল কায়েসের। 2008 থেকে 2019 এই 11 বছরে 39 টেস্টের 76 ইনিংসে 3 সেঞ্চুরি আর 4 হাফ সেঞ্চুরি সহ 1797 রান। তারপরও আজ থেকে 5 বছর আগে টেস্ট ক্রিকেট থেকে তার নাম ছেঁটে ফেলে বিসিবি। অন্য ফরম্যাটেও রাখা হয় না ভাবনায়। কি ছিল সেই অজানা কারণ? মুখ খুললেন ইমরুল কায়েস নিজেই। এটা আমার ব্যর্থতা। আমি পছন্দের পাত্র হইতে পারি না একজন মানুষের বা ক্যাপ্টেনের বা যাই হোক কেন। আমার স্কিল আমার ভিতরে নাই, যে একজন মানুষকে খুশি করার স্কিল, যেটা আমার ভিতরে নাই। টাইগার স্কোয়াডে ওপেনারদের রান খরা চরমে। তবুও ঘরোয়া ক্রিকেটে ইমরুলের ব্যাটে রান বন্যা আমলে নিতেন না নির্বাচকরা। ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুসই কি ইমরুলকে বেশি ভুগিয়েছিলেন? জালাল ভাইকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই, আমি এই টিমে কেন খেলতেছি না? তো বললো যে না, তুমি অবশ্যই খেলবা, কেন না খেলার তো কিছু নাই, আমি দেখতেছি। তারপরে জালাল ভাই আর আমার সাথে যোগাযোগ করে নাই, কোনো কিছু হয় নাই। এটা আমি বলবো জালাল ভাইয়ের অ্যান্সারটা উনি ভালো দিতে পারবেন, আমার এখানে অ্যান্সার নাই। তার মতে এমন আরও অনেক ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করেছেন জালাল ইউনুসরা। ক্রিকেটের উন্নতির চেয়ে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলেন বিগত বোর্ডের কর্তারা। আমাদের দেশে এই কালচারটা একটু বন্ধ করা উচিত। আমি মনে করি যে একটা ছেলের বয়স যখন 30 বা 35 হয়ে যায়, আমরা মনে করি সে টু ওল্ড, কিন্তু তার যে ক্রিকেটে ওই টাইমটা দেওয়ার অনেক কিছু আছে, আমরা সেটা বুঝি না। এটা আমি বাংলাদেশে অনেক প্লেয়ার নষ্ট হয়ে গেছে, আমি দেখবেন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। ইমরুল কায়েসের প্রত্যাশা, মাঠের ক্রিকেট থেকে উঠে আসা ফারুক আহমেদরা যেন ক্রিকেটের উন্নয়নেই কাজ করেন। এই মানুষগুলোর সাথে যদি আমরা এক্সপেরিয়েন্সটা তাদের নিতে পারি, বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ হয়ে যাবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। এনসিএলকেই জাতীয় দলে ফেরার মঞ্চ বানাতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এই ক্রিকেটারের ধারণা, বিপিএল খেলতে পারলে কমে আসত জাতীয় দলের সাথে নিজের দূরত্ব। মুমিনুল হকের মতোই মোসাদ্দেক সৈকতও দল পাননি বিপিএলের 11তম মৌসুমের জন্য।
ঘরে ফেরা পাখির মতো করে সন্ধ্যায় হোম অফ ক্রিকেট ছাড়তে দেখা গেল টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। সাইড স্ট্রেইনের কারণে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াড থেকে। আপাতত রিহাবে এই টাইগার। হোম অফ ক্রিকেটে এনসিএল ম্যাচে মুখোমুখি খুলনা ও ঢাকা বিভাগ। দিন শেষে কথা হলো ঢাকার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে। 2022 টি-20 বিশ্বকাপের পর জাতীয় দলের বাইরে সৈকত, তাই টাইগার স্কোয়াডের সাথে এই ক্রিকেটারের দূরত্ব বেড়ে দাঁড়িয়েছে কতটা, সেই প্রশ্নের উত্তরে বললেন, ডিস্টেন্স তো এখন অবশ্যই আছে। দেখেন যে প্ল্যাটফর্মগুলো আপনি যদি দেখেন যে লাস্ট আমাদের এখানে 3টা প্ল্যাটফর্ম আছে, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল ক্রিকেট। সো আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করছি, ওটা ভালোভাবে শেষ করেছি আমি। তারপরে এবার ধরেন বিপিএল একটা ফেরার মঞ্চ ছিল, সেখানে বিপিএলে আমি নাই। সো এখন তো একটু মনে হচ্ছে একটু দূরে আছি। এরপরে যে অপরচুনিটিসগুলো আসবে সেগুলো গ্র্যাব করার চেষ্টা করব। ভালো খেললে হয়তো আবার একটা অপরচুনিটি আসতে পারে। যে ক্রিকেটারটা ছিলেন অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপে টাইগারদের নির্ভরযোগ্য ব্যাটার, সেই সৈকত দল পাননি দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে। আপাতত এনসিএলই তার ভরসা লাইমলাইটে আসার। চেষ্টা করতেছি যে ডিপার্টমেন্টে করি, বোলিং, ফিল্ডিং বা ব্যাটিং, সব জায়গাতে ভালো খেলার চেষ্টা করতেছি। এটা হলো মেন। ভালো খেললে আলটিমেটলি তখন এক্সপেকটেশনগুলো বাড়তে থাকে এবং অপরচুনিটিসগুলো আসতে থাকে। তো আগে ভালো খেলি, তারপরে হয়তো বা চিন্তা করবো অপরচুনিটিসের। ইনজুরির কারণে বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে। এনসিএলের এই আসরেও খেলছেন নিজের 3য় ম্যাচ। সৈকত বলেন, সময়ের সাথে সাথে ব্যাট বলের সাথে আবারও সখ্যতা গড়ে উঠবে পুরো দমে। আর লাস্ট ইয়ার তো আমি খেলতে পারিনি, আমি ইনজুর্ড ছিলাম। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। আইপিএলের পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। সাকিব লিটনরা খেলেছেন এই দলে, তাই রিশাদেরও পছন্দের শাহরুখের দল। গ্লোবাল টি-20 লিগের জন্য প্রস্তুতি নেওয়া রিশাদ জানিয়েছেন এমনটাই, তবে কোনো কিছু নিয়েই বেশি আশা নেই বলে জানিয়েছেন এই লেগ স্পিনার। মিরপুরে গ্লোবাল টি-20-র জন্য প্রস্তুতি নিচ্ছেন রিশাদ হোসেন। সামনেই ব্যস্ত সময় অপেক্ষা করছে লেগ স্পিনারের জন্য। একের পর এক ফ্রাঞ্চাইজি আসর থেকে যে অফার পাচ্ছেন রিশাদ। আর কদিন পরে আইপিএলের নিলাম। 75 লাখ রুপি ভিত্তিমূল্যে তালিকায় আছেন রিশাদ। তবে আইপিএলের দল পাওয়া নিয়ে চিন্তা না থাকলেও পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স, সেটা জানিয়েছেন এই স্পিনার। ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু নিয়ে, তাহলে কষ্ট পাবো না। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে। ফেভারিট নর্মালি কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, মানে কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো নর্মাল ভালো লাগে আর কি। আপাতত সব চিন্তা গ্লোবাল টি-20 টুর্নামেন্ট নিয়ে। মোহাম্মদ রফিকের কাছ থেকে সেভাবে নিচ্ছেন দীক্ষা। বড় আসরে ভালো করলে আসবে বিভিন্ন জায়গা থেকে ডাক, তবে সেসব না ভেবে এগোতে চান ম্যাচ বাই ম্যাচ। এটা তো বাংলাদেশের 18 কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। আশা তো সবসময় সব ম্যাচ খেলারই থাকে। তো এখন পর্যন্ত জানি না কি হবে, দেখা যাক সামনে টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে যে কি হয়। নিজের উপর ভরসা রেখে বড় মঞ্চে ভালো কিছু করতে চান রিশাদ হোসেন। কিভাবে দেশকে ভালো কিছু। মামলা রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাজী মোহাম্মদ মহসিন হল। ফাইনালে স্যার এএফ রহমান হলকে 100 রানের বিশাল ব্যবধানে হারায় মহসিন হল। স্বাধীনতা 2.0 উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় টুর্নামেন্ট। ঢাবির 13টি হল ও 2টি হোস্টেল অংশ নেয় টুর্নামেন্টে। ফাইনালে কেন্দ্রীয় খেলার মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেয় মহসিন হল। নির্ধারিত 20 ওভারে মাত্র 5 উইকেটে 201 রান করে তারা। ওয়ান ডাউনে নামা নীরব হোসেন 51 বলে অপরাজিত থাকেন 109 রানে। 13 বলে 27 করেন ওপেনার নিশান, আরেক ওপেনার বাবু করেন 15। জবাবে 14 ওভার 2 বলেই 101 রানে অল আউট হয়ে যায় এএফ রহমান হল। সাকিব করেন 34 আর শাহিন 29। মহসিন হলের সাইমুন নেন 4 উইকেট। ক্যাপ্টেন রনি শিকার 3টি উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মহসিন হলের নীরব হোসেন 14 উইকেট নিয়ে সবার উপরে শোয়েব আক্তার রনি। বছরের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জয় ইতিবাচক সম্ভাবনা বয়ে আনবে আগামী বছরের জন্য মনে করেন সাবেক 2 তারকা ফুটবলার সাইদ হাসান কানন ও মামুনুল ইসলাম। দুজনই মনে করেন সেকেন্ড হাফে কোচের সাবস্টিটিউশন আর প্লেয়ারদের জয়ের ক্ষুধাই এনে দিয়েছে এই সাফল্য। ঘরের মাঠে আগের ম্যাচে হার, সেকেন্ড ম্যাচেও গোল খেয়ে পিছিয়ে পড়া, সেই ম্যাচেই কামব্যাক করে জিতেছে বাংলাদেশ। বছরের শেষ ম্যাচে এমন জয় আনন্দে ভাসিয়েছে সকল ফুটবল ফ্যানদের। সাপোর্টারদের মতো খুশি সাবেক তারকা ফুটবলাররাও। এক্স ক্যাপ্টেন মামুনুল ইসলাম বলছেন, ফ্যান্স, কোচ, প্লেয়ার সকলের সম্মিলিত চেষ্টায় এই সাফল্য, তবে মূল ক্রেডিট ফুটবলারদেরই। প্লেয়ারদের অবদান সবচেয়ে বেশি। প্লেয়াররা অনেক এফোর্ট দিয়েছে, এই জয়টা তাদের এফোর্টের কারণে। আর যারা সাপোর্টার যেমন আলট্রাস দেখেন, ব্ল্যাক টি শার্ট পরা, তারা 90 মিনিটস একই সাউন্ড, একই সব কিছু একই, তো তাদের জয়টা তো তাদের।
আমি মনে করি সাপোর্টারদের জয়, প্লেয়ারদের 100% দেওয়া এবং সবাই চেয়েছে আজকের ম্যাচটা জিততে, তাই ম্যাচটা জিতা। জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাইদ হাসান কাননও মুগ্ধ ফুটবলারদের স্পিরিট দেখে। তবে সেকেন্ড হাফে কোচের সাবস্টিটিউশনকে ক্রেডিট দিতে চান তিনি। আমরা আমাদের ডমিনেট করেছি ওদের উপরে, টিম ভালোই খেলেছে। ফার্স্ট ম্যাচের থেকে গতকালকের ম্যাচটা আরও বেশি ভালো হয়েছে, বিকজ আফটার সেকেন্ড হাফটা বেশি ভালো হয়েছে খেলা। আর চেঞ্জিংগুলো কোচের খুব ভালো ছিল। বছরের শেষ ম্যাচটা বাংলাদেশ দল শেষ করেছে জয় দিয়ে। পুরো বছরে যেখানে মাত্র একটা গোল করেছিল কাবরেরার শিষ্যরা, সেখানে এই ম্যাচে 2 গোল করে জয়। নিশ্চয়ই বড় অর্জন বাংলাদেশের ফুটবলের জন্য। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। একের পর এক সংবর্ধনায় সিক্ত হচ্ছেন সাউথজয়ী নারী ফুটবলাররা। তবে শুধু সংবর্ধনা কিংবা পুরস্কারেই সীমাবদ্ধ থাকতে চান না স্বর্ণকন্যারা। অধিনায়ক সাবিনার চাওয়া নিয়মিত লিগ আর বেশি বেশি টুর্নামেন্ট, একই সাথে সম্মানজনক বেতনে নতুন চুক্তির অনুরোধ নারী ফুটবলারদের। বাফুফের উইমেন্স উইংও বলছেন নারী ফুটবলারদের চাওয়া পূরণের চেষ্টা চলছে। একের পর এক সংবর্ধনায় সিক্ত হচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা। রবিবার সাবিনাদের সংবর্ধনা দিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন, যেখানে সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে দেয়া হয় একটি করে ফ্রিজ। যাত্রার প্রথম থেকেই উইমেন্স উইংয়ের সঙ্গে আছি, ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নগদ অর্থ বা উপহার সামগ্রী সবই পাচ্ছেন ফুটবলাররা, কিন্তু ফুটবলারদের চিন্তা জুড়ে নিশ্চিত ভবিষ্যতের প্রস্তুতি। অধিনায়ক সাবিনা খাতুনের দাবি নিয়মিত মানসম্পন্ন লিগ আর টুর্নামেন্ট এশিয়ান সার্কিটে আরও পরিণত করবে নারী ফুটবলারদের। আমাদের তো খেলাই নাই, আমাদের একটা লিগ যেটা হয় সেটা হচ্ছে আপনার 1 মান্থের লিগ হয়, যেটা আসলে রিয়েলিস্টিক তো না। এবং লিগের একটা স্ট্রাকচার থাকা উচিত। পাশাপাশি আপনার ছেলেদের ফেডারেশন কাপ হয়, স্বাধীনতা কাপ হয়। তো আমার মতে হচ্ছে ডোমেস্টিক খেলা আপনি যত রাখতে পারবেন, আমার মনে হয় প্লেয়ারদের মান তত বাড়বে। বাফুফের সাথে ফুটবলারদের চুক্তি শেষ হয়েছে অক্টোবরে। সম্মানজনক পারিশ্রমিকের সাথে দ্রুতই নতুন চুক্তির কাজ সারার তাগিদ নারী ফুটবল দলের অধিনায়কের কণ্ঠে। এটা তো অন্য মেয়েদেরকে আসলে ইন্সপায়ার করবে যে আমি ফুটবল খেলে কিছু টাকা ইনকাম করতে পারছি, তাহলে আমি এটাকে আমার প্রফেশন হিসেবে নিই। আমাদের স্যালারি তো অক্টোবরে অফ হয়ে গেছে। ভালো রেজাল্ট হলে, সাফল্য আসলে সবারই তো স্যালারি বাড়ে, আমাদের কেন নাই? ফুটবলের স্বর্ণকন্যাদের চাওয়া অজানা নয় ফেডারেশনের। পেশাদার লিগের ক্লাবগুলোকে লিগে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে উইমেন্স কমিটি। আসছে বছর বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্রান্সাইজি লিগটা করব, একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে। আমার বিশ্বাস এবার লিগটা স্ট্রং হবে। নতুন বছর শুরুর আগেই নতুন চুক্তিতে বেতন বাড়ানোর পাশাপাশি ফুটবলারদের হেলথ ইন্স্যুরেন্সের বিষয়েও নজর দেওয়ার দাবি ফুটবলারদের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। উয়েফা নেশনস লিগের খবর। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে কঠিন প্রতিপক্ষ ইতালির বিপক্ষে আর কিছুক্ষণ পর মাঠে নামবে ফ্রান্স। হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে রাত 1:45। নিজেদের শেষ ম্যাচে ইসরায়েলের বিপক্ষে গোলশূন্য ড্র করে কোয়ার্টার ফাইনাল আরও আগেই নিশ্চিত করেছে দ্য ব্লুজ। দু দলের মুখোমুখি দেখায় এগিয়ে আছে ফ্রান্স। শেষ 5 ম্যাচের 3 ম্যাচে জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা, আর 2 ম্যাচে জয় আছে লুসিয়ানো স্পালত্তির দলের। এদিকে নেশনস লিগের আরেক ম্যাচে ইংল্যান্ডের সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ড ওয়েম্বলে স্টেডিয়ামে ম্যাচটি গড়িয়েছে রাত 11টায়। নিজেদের শেষ 5 ম্যাচের 4 ম্যাচে জয়। পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ইংল্যান্ড। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত 80-র দশক রেকর্ড গড়া দৌড়বিদ হোসনে আরা মরিয়ম হাসপাতালের ভুল চিকিৎসায় হারিয়েছেন সমস্ত অর্থ। নানা প্রচেষ্টায় এতদিন কেমো চালিয়ে এলেও পেরে উঠছেন না এখন আর। এমন অবস্থায় পাশে চাইছেন সরকার ও ক্রীড়াঙ্গনের আপন মানুষদের। ওদের জন্য আমি কত কিছু করছি, আজকে ওরা আমাকে দেখে না। 80-র দশকের রেকর্ড গড়া এই অ্যাথলেট লড়ছেন মৃত্যুর সাথে পাঞ্জা। এমন অবস্থায়ও আশায় বুক বাঁধেন ক্রীড়াঙ্গনে যাদের আপন ভেবেছেন তারাই পাশে এসে দাঁড়াবেন, অথচ সেই মানুষেরা কেউই তার খোঁজ নিতে আসেননি একবারও। 80-র দশকে যিনি জাতীয় পর্যায়ে 100 মিটার দৌড়েছিলেন মাত্র 11 সেকেন্ড সময়ে, নারী অ্যাথলেট মরিয়মের সেই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ। বগুড়া শহরের লড়াকু এই দৌড়বিদ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন বিছানায়। দেশের বিভিন্ন হাসপাতালে ভুল চিকিৎসায় নিজের সমস্ত অর্থ শেষ হওয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেন মরিয়মের পেটে 2টি টিউমারই বহন করছে মরণব্যাধি ক্যান্সার। তারপরও নানা চেষ্টায় কেমো আর প্রাথমিক চিকিৎসা এতদিন চালিয়ে এলেও এখন আর পেরে উঠছেন না। ধরা পড়তেছে না, তখন গাইনিত নিছে
গাইনিত নেওয়ার পরে বলছে ক্যান্সার, টিউমার পেটে। তখন তো আর টাকা নেই, খরচও আর করতে পারি না। মরিয়ম খেলা থেকে বিদায় নেয়ার পরও জীবনের বেশিরভাগ সময় চেষ্টা করেছেন মাঠ আর খেলোয়াড়দের পাশে থাকতে। সমাজকর্মী হয়ে কাজ করেছেন যে কোনো দুর্যোগে দুর্দিনে। এই যে আমি মরে যাচ্ছি, কেউ তো এই যে ক্রিয়া সংস্থা, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ, বিএনপি আসলে বিএনপি, ওরা তো কোনো দিন সেক্রেটারি হোস, এই হোস সেই হোস, ভালো ভালো খেলোয়াড়রা আছে যে তাদের তো একটু খোঁজ খবর নেবে। তারা তো ভাতও চায় না, তরকারিও চায় না, কিছু চায় না। অবসরপ্রাপ্ত সেনা সদস্য স্বামী আব্দুল মতিনও জানালেন তার আক্ষেপের কথা। ফেলে আসা সোনালী দিনে মরিয়মের সফলতায় যে শুভাকাঙ্ক্ষীদের ভিড় তিনি দেখেছেন, তার সাথে আজকের দিন মেলাতে না পেরে তিনিও যেন হারিয়ে ফেলেছেন মনের জোর। বাড়িটা পর্যন্ত কষ্ট করে করছি, আর্মির পয়সা দিয়ে, নিখুঁত পয়সা দিয়ে, এই বাড়িটা পর্যন্ত বিক্রি হচ্ছে না। এই বিক্রি হলে পরে যদি যায় তাহলে হয়তো ট্রিটমেন্টটা আমি করতে পারবো। কখনোই নিজের কথা না ভেবে যে কারো বিপদে ঝাঁপিয়ে পড়েছেন মরিয়ম। তাই বিপদের এই বন্ধুকে বাঁচাতে এগিয়ে এসেছেন প্রতিবেশীরাও। চাইছেন সরকার আর দেশের মানুষের সহযোগিতা। সরকার যদি এই ভাবিকে একটু অনুদান দেয়, হ্যাঁ, দেশের বাইরে যদি সুচিকিৎসা হয়, একটা সুস্থ ব্যবস্থা হলে আমরা অত্যন্ত খুশি হব। মরিয়মের এত অর্জনের পরও কখনো মূল্যায়ন করা হয়নি তাকে। এই আক্ষেপ তাকে ভীষণভাবে আহত করলেও দিন শেষে ক্রীড়াঙ্গনের কাছে তার প্রত্যাশা আজও একই রকম। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। এক বছরে ৪৯ সেঞ্চুরি, আইপিএলের নিলামে জায়গা করে নিলেন ১৩ বছরের ভারতীয় বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে নিলামে আছেন এই ব্যাটার, আর সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে আছেন ৪২ বছর বয়সের জেমস অ্যান্ডারসন। চূড়ান্ত নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। বৈভব সূর্যবংশী নামটা ইতিমধ্যে অনেকের কানে পৌঁছে গেছে, কিন্তু কি এমন করেছেন এই কিশোর? বয়স মাত্র ১৩ বছর ২৩৪ দিন। এর মধ্যেই ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন বৈভব। সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন এবারের আইপিএলের চূড়ান্ত নিলামে জায়গা করে নিয়ে। এর আগেই খেলে ফেলেছেন ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট দলে। আগের মাসেই অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করেছেন, যা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। শুধু তাই নয়, এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে ৪৯টি সেঞ্চুরি আছে এই বাঁহাতি ব্যাটারের। বৈভব সবচেয়ে কম বয়সী হলে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে আছেন জেমস অ্যান্ডারসন। ৪২ বছর বয়সী ক্রিকেটারের ভিত্তিমূল্য ১,২৫,০০,০০০ রুপি। ইংল্যান্ড জাতীয় দল থেকে অবসরের পর প্রথমবার আইপিএলে নাম লেখালেন জেমস। এবারের আইপিএল নিলামে আবেদনকারীদের থেকে বাদ পড়েছেন ১,০০০ ক্রিকেটার। চূড়ান্ত নিলামে জায়গা হয়েছে বাংলাদেশের ১২ ক্রিকেটারের। সেখানে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন মোস্তাফিজুর রহমান, ১ কোটিতে আছেন সাকিব আল হাসান, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন রিশাদ, লিটন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মাহাদি, হাসান মাহমুদ ও নাহিদ রানা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ। ডিবিসির খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।